আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা সত্যি বলতে যে কোনো পলিটিক্যাল থ্রিলার সিনেমাকেও হার মানায়। এটা হলো বাংলাদেশ সরকারের পতনের সেই রিয়েল লাইফ স্টোরি, যেখানে ক্ষমতা, ষড়যন্ত্র আর সাধারণ মানুষের উত্থানের এক অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে। একবার ভাবুন তো, পরিস্থিতিটা ঠিক কেমন ছিল যখন দেশের সামরিক গোয়েন্দা সংস্থারই একজন কর্মকর্তা বলছেন এই কথা। এই একটা বাক্যই কিন্তু তখনকার চরম বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার পুরো ছবিটা তুলে ধরে। এটা কোনো সিনেমার ডায়লগ না, এটা ছিল ঢাকার কঠিন বাস্তবতা। তো একটা পলিটিক্যাল থ্রিলারের মূল উপাদানগুলো কি কি? ক্ষমতার লড়াই, দুর্নীতি আর গভীর ষড়যন্ত্র। এই ফ্রেমওয়ার্কটা যদি আমরা মাথায় রাখি, তাহলে বাংলাদেশে যা যা ঘটেছে সেটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। কারণ সত্যি বলতে যা হয়েছে তা যেন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম কিছু না। এই পুরো ঘটনাটাকে সহজে বোঝার জন্য আমরা একটা থ্রিলারের প্লট ম্যাপের মতো করে এগোব। প্রথমে দেখব প্রেক্ষাপট, মানে বিভক্ত একটা জাতি। তারপর সেই স্ফুলিঙ্গ যা ছাত্র বিদ্রোহ থেকে শুরু হয়। এরপর আসবে তথ্যের যুদ্ধের বিশৃঙ্খলা, সরকারের পতনের সেই চূড়ান্ত মুহূর্ত, আর সবশেষে এক অসমাপ্ত বিপ্লবের পরের পরিস্থিতি। দেখুন, যে কোনো বড় ঘটনার পেছনেই কিন্তু একটা লম্বা ইতিহাস থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। পতনের ঠিক আগের যে স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখছিলাম, সেটা আসলে কয়েক দশকের রাজনৈতিক বিভক্তির ওপরেই দাঁড়িয়েছিল, আর এই বিভক্তিই সংকটটাকে একরকম অবশ্যম্ভাবী করে তুলেছিল। বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তিই ছিল দুইটা প্রধান দলের মধ্যে তীব্র একটা শত্রুতা। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর অন্যদিকে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। তাদের এই বছরের পর বছরের দ্বন্দ্বই কিন্তু দেশটাকে একেবারে দুই ভাগে ভাগ করে রেখেছিল। রাজনৈতিক দলগুলো তো ছিলই, এর পাশাপাশি আরেকটা শক্তিশালী পক্ষ সবসময় ছিল, আর সেটা হলো সামরিক বাহিনী। এই ছবিটা খুব দারুণভাবে ক্ষমতার সেই পাঁচটা ক্ষেত্রকে দেখাচ্ছে, যেখানে বেসামরিক সরকার আর মিলিটারির মধ্যে সব সময় একটা সংঘাত লেগেই ছিল। এটা থেকেই বোঝা যায় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা কতটা গভীর। চলুন এই টাইমলাইনটা একটু দেখি। একটা প্যাটার্ন খেয়াল করা যায়। বাংলাদেশে বারবার গণতন্ত্রের যাত্রাপথে সামরিক হস্তক্ষেপ ঘটেছে। ৭৫ থেকে ৯০ পর্যন্ত স্বৈরা শাসন, আবার ২০০৭-এ তত্ত্বাবধায়ক সরকারের নামে সেনাবাহিনীর প্রভাব, এই চক্রটা যেন দেশের রাজনীতির একটা অংশ হয়ে গিয়েছিল। এবার আসা যাক সেই ঘটনায় যা পুরো ছবিটাই বদলে দিয়েছিল। প্রত্যেকটা থ্রিলারের একটা ইনসাইটিং ইনসিডেন্ট বা টার্নিং পয়েন্ট থাকে, তাই না? বাংলাদেশের এই পলিটিক্যাল থ্রিলারে সেই কাজটা করেছিল ছাত্র আন্দোলন। শুরুটা কিন্তু হয়েছিল খুবই সাধারণ একটা দাবি নিয়ে, সরকারি চাকরিতে কোটা সংস্কার। কিন্তু দেখতে দেখতে এই ছোট্ট স্ফুলিঙ্গটাই তরুণ প্রজন্মের ভেতরে জমে থাকা বছরের পর বছরের ক্ষোভের এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দিল, আর আন্দোলনটা সরাসরি সরকার বিরোধী রূপ নিল। এরপর গল্পটা প্রবেশ করল এর সবচেয়ে আধুনিক আর জটিল একটা পর্বে, মানে ইনফরমেশন ওয়ার বা তথ্যের যুদ্ধ। যখন দেশের শাসন কাঠামো একটু একটু করে ভাঙতে শুরু করল, তখন ভয় আর বিভ্রান্তি ছড়ানোর জন্য ভুয়া তথ্যকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো। এই চার্টটা দেখুন, ডিসমিজ ল্যাবের একটা অ্যানালাইসিস বলছে যে ২০২৪-এ ছড়ানো ভুয়া তথ্যের মধ্যে ১/৩ ছিল সরাসরি রাজনৈতিক, আর ঠিক তারপরেই ছিল ধর্মীয় উস্কানিমূলক কন্টেন্ট। মানে এই সংখ্যাগুলোই পরিষ্কার করে দেয় যে ডিজিটাল ময়দানে যুদ্ধটা ঠিক কতটা ভয়াবহ ছিল। কী ধরনের ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল তার কিছু উদাহরণ এখানে আছে। যেমন ধরুন, পুরনো ছবি ব্যবহার করে সংহিংসার গুজব ছড়ানো, ভারতীয় সেনা ঢুকে পড়েছে এমন ভুয়া খবর, ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে উস্কানি, এমনকি ছাত্রনেতাদের নামে ফেক কোট বানিয়ে তাদের বিতর্কিত করার চেষ্টা। এর প্রত্যেকটাই ছিল খুব সুপরিকল্পিত। আর এরপরে আসে গল্পের ক্লাইম্যাক্স, চূড়ান্ত মুহূর্ত। কয়েক সপ্তাহের তীব্র আন্দোলন আর চরম অনিশ্চয়তার পর সেই নাটকীয় ঘটনাটা ঘটল, শেখ হাসিনা সরকারের পতন। ৫ই আগস্ট ২০২৪। এই তারিখটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। এই দিনই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যান এবং তার সরকারের আনুষ্ঠানিক পতন হয়। এই উক্তিটা কিন্তু পুরো ঘটনায় একটা মানবিক
আর ঐতিহাসিক দিক যোগ করে। শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্তটা শুধু রাজনৈতিক ছিল না, এর পেছনে ছিল ৭৫-এর সেই ভয়াবহ স্মৃতি, যখন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। ফলে এটা তার জন্য একরকম জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। ক্লাইম্যাক্স তো শেষ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। সরকারের পতনের পর কি হলো? চলুন এবার সেই অনিশ্চিত রাজনৈতিক ল্যান্ডস্কেপের দিকে একটু তাকানো যাক। সরকারের পতনের পর খুব দ্রুতই কিছু বড় বড় পরিবর্তন এলো। ড ইউনূস নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো। জামায়াতে ইসলামীর মতো দলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল। আবার একই সাথে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার মতো ঘটনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার মতো উদ্বেগজনক অভিযোগও উঠতে শুরু করল। তো এই সব কিছু আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন এনে দাঁড় করায়। একটা দেশ যখন নিজের শেকড় থেকে, নিজের ইতিহাস থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা অসমাপ্ত বিপ্লবের ভবিষ্যৎ কি হয়? এর শেষ কোথায়? সত্যি বলতে এই উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে। আর এই অসমাপ্ত ধারণাটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করছি। যে বইটা থেকে এই বিশ্লেষণের অনেকটা নেওয়া, তার টাইটেলটাই হলো এক অসমাপ্ত বিপ্লবের গল্প। এটা আসলে খুব নিখুঁতভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরে। এই গল্পের শেষ পর্বটা এখনও লেখা বাকি।